তো নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি পুরুলিয়া টু বরাকর যে জাতীয় সড়ক রয়েছে সেই জাতীয় সড়কের ওপর। আর চলেছি এখন জয়চণ্ডী পাহাড় দেখার উদ্দেশ্যে। ঘড়িতে এখন বাজছে 4:10, অর্থাৎ বিকেল 4:10। আমি খুব অল্প সময়ের মধ্যে জয়চণ্ডী পাহাড়ের সম্পূর্ণ প্লেস আপনাদের সামনে তুলে ধরতে চলেছি এই ভিডিওটাতে, তাই দেখার জন্য সঙ্গে থাকবেন। আর যে তথ্যটি এখন দেওয়ার জন্য আপনাদেরকে দাঁড়িয়েছি, পুরুলিয়া থেকে জয়চণ্ডী যাওয়ার যে বরাকরের রাস্তা, সেই রাস্তা হলো ন্যাশনাল হাইওয়ে 5। রাস্তাটা অসম্ভব সুন্দর, মানে কোনো অসুবিধাই হবে না, সুন্দর রাস্তা। এই রাস্তাতে গাড়ি চালানোর জন্য বারবার আসা যায়। তাই অবশ্যই পুরুলিয়া যখন আসবেন তখন জয়চণ্ডী পাহাড় ভিজিট করতে কিন্তু ভুলবেন না। এই হলো আমার বাইক, আমি এই বাইকে করে চলে যাব এই রাস্তা ধরে জয়চণ্ডী পাহাড়। প্রথমে যাব এখান থেকে রঘুনাথপুর, এবং তারপর রঘুনাথপুর থেকে যে ডান দিকে রাস্তাটি কেটে যাচ্ছে সেই রাস্তা ধরে চলে যাব জয়চণ্ডী পাহাড়। তাই ভিডিওটি দেখার জন্য সঙ্গে থাকবেন। তো আমি এই রাস্তাটি হয়ে চলে এলাম, আর এই মোড় থেকে আমাকে ঘুরে যেতে হবে ডান দিকে। এই মোড়টিকে চেনার সব থেকে ভালো উপায় হলো, এই মোড়ে একটি বিবেকানন্দর মূর্তি রয়েছে, এখান থেকে আমাকে চলে যেতে হবে ডান দিকের এই রাস্তাটিকে। রঘুনাথপুর থেকে যে ডান হাতের রাস্তাটি আমি ধরে নিলাম, সেই রাস্তায় প্রায় 1.5 কিলোমিটার এগিয়ে নিয়ে আমি এখন চলে এসেছি নন্দুয়ারা মোড়। আর এই নন্দুয়ারা মোড় থেকে ডান দিকে যে রাস্তাটি যাচ্ছে, এই ডান দিকের রাস্তা হয়ে আমাদের যেতে হবে জয়চণ্ডী। তাই দেরি না করে কিন্তু চলে যাবো, কারণ হাতে সময় কম রয়েছে। সঙ্গে থাকবেন বন্ধুরা। ফাইনালি অনেকটা পথ ক্রস করে আসার পর আমি কিন্তু রিচ করেছি, দেখতেই পাচ্ছেন আমার পেছনে, জয়চণ্ডী পাহাড়। তো এই জয়চণ্ডী পাহাড় এসে নিয়ে কয়েকটা তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করতে চাইবো। যেটা হলো, পুরুলিয়া থেকে আমি যে এই টোটাল ডিস্টেন্সটা কভার করলাম সেটা হলো 43 কিলোমিটার্স, যা পুরোপুরি রিচ করতে আমার সময় লাগলো পুরো 43 কিলোমিটার্স, তা হলো 50 মিনিট। তো বুঝতেই পারছেন রাস্তাটা কতটাই ভালো রয়েছে, কোথাও কোনো অসুবিধা হয়নি, আর একদম মাখনের মতো রাস্তা। আর যদি আমি জয়চণ্ডী পাহাড়ের আশেপাশের ভিউটা আপনাদের দেখাই, তাহলে দেখতে পাচ্ছেন এখানে বাঁশের মতো কিছু স্ট্রাকচার করা রয়েছে। এটা আর কিছুই নয়, 28শে ডিসেম্বর থেকে এখানে কিন্তু শুরু হতে চলেছে জয়চণ্ডী পাহাড় পর্যটন উৎসব। তাই এই উৎসব কিন্তু মিস করবেন না। এই উৎসব শুরু হচ্ছে 28শে ডিসেম্বর এবং চলবে জানুয়ারি মাসের 2 তারিখ পর্যন্ত। খুব বড় এখানে মেলা হয়, আর এই মেলার সাথে সাথে থাকবে এই জয়চণ্ডী পাহাড়কে এক্সপ্লোর করার হাতছানি। অবশ্যই আসতে ভুলবেন না কিন্তু, যখনই এই সময় পুরুলিয়া আপনারা ভিজিট করতে আসছেন, জয়চণ্ডী পাহাড়কেও আপনাদের ট্রিপের অংশ হিসেবে প্ল্যান করে রাখুন। এখন আমি এখানে আর বেশি দেরি না করে আস্তে আস্তে জয়চণ্ডী পাহাড়ের ওপরে উঠব। রাস্তায় কি কি পাবো সব কিছুই আপনাদের সামনে তুলে ধরবো এই ভিডিওটিতে, তাই দেখতে ভুলবেন না, ভিডিওটিতে চোখ রাখুন। রাস্তায় যেতে যেতে পেয়ে যাবেন এই রকম কিছু চায়ের দোকান এবং খাবারের দোকান, যেখান থেকে আপনারা জল সংগ্রহ করে বা চা খেয়ে নিয়ে শুরু করতে পারেন আপনাদের জয়চণ্ডী পাহাড়ে চড়ার জার্নি। তো আমার এই জার্নি আমি শুরু করে দিয়েছি পাহাড়ে চাপার। তার আগে আপনাদেরকে জানাতে চাইবো যে এর যে টোটাল সিঁড়ির সংখ্যা রয়েছে তা হলো 470। এখন তা কিন্তু চড়তে সময় লেগে যাবে একটু। চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব নিজের পুরো দম নিয়ে ওপরে চাপার। যখনই জয়চণ্ডী পাহাড় আসি তখন এই একটা প্লেস
আমাকে খুব কিন্তু অ্যাট্রাক্ট করে। চড়াইটা তো অতটাও টাফ নয়, যদিও আমি একটু হড়বড় করছি বলে একটু শ্বাসকষ্ট হচ্ছে। হ্যাঁ, এইরকম উঠতে উঠতে রাস্তায় পেয়ে যাবেন এইরকম একটি স্ট্রাকচার। যদি ভালোভাবে দেখাই, এই যে স্ট্রাকচারটি আপনারা দেখলেন, এর সাথে কিন্তু ইতিহাসের যোগ রয়েছে। একটু আগে যে স্ট্রাকচারটি আপনাদের সামনে আমি তুলে ধরলাম, এই স্ট্রাকচারটি পঞ্চকোট রাজের তৈরি করা। বিভিন্ন এখানের আশেপাশের যে পাহাড়গুলি রয়েছে, সব পাহাড়েই এরকম একটি স্ট্রাকচার আপনারা পেয়ে যাবেন। এটি মূলত ব্যবহার করা হতো কোনো আপাতকালীন পরিস্থিতিতে লাইট সিগন্যালিংয়ের কাজ করতে। অর্থাৎ এখান থেকে লাইট সিগন্যালের দ্বারা, অর্থাৎ মশাল দ্বারা দূরের যেসব অন্যান্য টাওয়ারগুলি রয়েছে তার সাথে একটা কমিউনিকেট করা হতো এবং তাদেরকে জানানো হতো এই মুহূর্তে কি পরিস্থিতি বা এমার্জেন্সির কোনো পরিস্থিতি এখানে হতে চলেছে কি না। এই সেই স্ট্রাকচারটি, অর্থাৎ একে কিন্তু লাইট হাউসও আমরা বলতে পারি, কিন্তু বিদ্যুতের ব্যবহার সেই সময় ছিল না, তাই মশাল জ্বালিয়ে সেই লাইট সিগন্যালিংয়ের কাজ হতো। তো আর কিন্তু খুব একটা উঁচু নয়, আমরা একদম রয়েছি এই সিঁড়ির শেষ ভাগে, অর্থাৎ পাহাড়ে ওঠার একদম শেষ প্রান্তে। আর তারই ঠিক সামনে আপনারা দেখতে পাবেন এইরকম একটি বজরংবলীর মন্দির। তো দীর্ঘ এই সিঁড়ি ভাঙার পথ কিন্তু শেষ করার পর ফাইনালি আমি রয়েছি জয়চণ্ডী পাহাড়ের টপে, অর্থাৎ সব থেকে উঁচু জায়গাতে। আর এখানে এসেই সবার আগে আপনার চোখে পড়বে এই জয়চণ্ডী মাতার মন্দিরটি। পুজো দিতে ভুলবেন না কিন্তু, অবশ্যই জয়চণ্ডী মাতার দর্শন করুন, তারপর আশেপাশের বিভিন্ন জিনিসগুলোকে এক্সপ্লোর করুন। যদি একটু ডান দিকে দেখাই, সুন্দর একটা কিন্তু সানসেট হচ্ছে। যেহেতু বিকেলবেলা, এই সানসেটটা আমি মিস করতে চাই না, তুলে ধরবো সানসেটের ভিডিও। এখানকার যে ন্যাচারাল ভিউ তা দেখেই কিন্তু আপনারা আন্দাজ করতে পারছেন সত্যজিৎ রায় তার সিনেমা হীরক রাজার দেশে তা শুটিং করার জন্য পুরুলিয়ার এই আনএক্সপ্লোর্ড প্লেসটি কেন বেছে নিয়েছিলেন। প্লেসটি খুবই সুন্দর, মুক্ত বাতাস, সুন্দর একটা সানসেট, পাহাড়ি মন্দির এবং রয়েছে আশেপাশের এই সব চূড়াগুলি। একটা বিষয় আপনাদের সাথে আমি শেয়ার করতে চাইব, এই যে চূড়াগুলি দেখছেন, মনে করা হয় ভারতবর্ষে যেসব অন্যতম জীবন্ত আগ্নেয়গিরিগুলি সেই সময় ছিল তার মধ্যে এটিও কিন্তু অন্যতম। যদিও সময়ের সাথে সাথে এর অগ্নুৎগীরণ হওয়া কিন্তু বন্ধ হয়ে যায়, তাই একটি সুপ্ত আগ্নেয়গিরি হিসেবে এই জয়চণ্ডীকেও কিন্তু মনে করা হয় যদি ভবিষ্যতে কোনোভাবে পৃথিবীর ক্রাস্টের ওপর প্রেশার কিন্তু ক্রিয়েট হয়, সেক্ষেত্রে এখানে আবার কিন্তু পুনরায় অগ্নুৎগীরণ হতে পারে, অর্থাৎ ম্যাগমা কিন্তু লাভারূপে আবার ভূপৃষ্ঠে চলে আসতে পারে। এখন যাই হোক, সেটাও তো হলো ভৌগোলিক বিষয়, কিন্তু এখানে সৌন্দর্যায়ন কিন্তু অসম্ভব সুন্দর। আর দেখতেই পাচ্ছেন এই মাঠটিতেই কিন্তু আর কিছুদিন পরেই শুরু হতে চলেছে জয়চণ্ডী পাহাড় পর্যটন উৎসব, 28শে ডিসেম্বর থেকে 2রা জানুয়ারি পর্যন্ত। আসতে ভুলবেন না কিন্তু।
পাহাড়ের ওপর এসে নিয়ে যদি কোনোভাবে আপনারা ক্লান্ত হয়ে পড়েন বা জলের তৃষ্ণা অনুভব করেন, কোনো চিন্তার কারণ নেই, রয়েছেন এই দাদারা। আর এখানে আরও ছোট ভাই রয়েছে, ওদিকে আরেক ভাই রয়েছে। এনারা কিন্তু এই খাবারের পরিষেবা কিন্তু পাহাড়ের ওপর পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে কিন্তু আপনাদের জন্যই নিয়ে এসছে। তাই যখনই আপনারা আসবেন ওনাদের কাছ থেকে জল বা কিছু খাবার সংগ্রহ করতে পারেন, তাতে আপনারই সুবিধা হবে। কাকুর কাছ থেকে কিন্তু জেনে নেব যে এখানের মেনু কি কি পাওয়া যায়। আপনার নাম বলবেন? আমার নাম রবি। রবি, আচ্ছা। আমি রবিবাবুর কাছ থেকে জেনে নেব যে উনি কি কি বিক্রি করেন। ঝালমুড়ি আছে, আলু কাবলি, ঝালমুড়ি, আলু কাবলি, ঠান্ডা জল, ঠান্ডা জল, আর চা পাবেন। আচ্ছা, চাও আপনারা রাখেন? পাপড়ি চাট আছে, পাপড়ি চাটেরও ব্যবস্থা রয়েছে, মিক্সচার আছে, মিক্সচার রয়েছে। সব কিছু। রেটটা একটু বলে দেবেন, জলের কি রেট রয়েছে? 20 টাকা, জল 20 টাকা করে, আর সব 20 টাকা। আচ্ছা, যা কিছু পাওয়া যায় সব 20 টাকা। চা খালি 7 টাকা, চা হলো 10 টাকা। 7 টাকা। 7, চায়ের রেট হলো 7 টাকা। মন্দিরের ঠিক বাঁ পাশে আপনারা পেয়ে যাবেন এই দাদাকে। এই দাদার নাম জেনে নেবো আগে। হ্যাঁ, আমার নাম স্বপন চৌধুরী, নন্দুয়াড়া 11 নম্বর ওয়ার্ডে বাড়ি। আচ্ছা, উনি এখানে পুজো সামগ্রী বিক্রি করেন। আর উনি বললেন এখানকার ইতিহাসের সম্পর্কে কিছু তথ্য তুলে ধরবেন। তাই ওনার কাছ থেকে জিজ্ঞাসা করে নেব এখানে সংক্ষিপ্ত ইতিহাস। নমস্কার, আপনি যদি এখানের ইতিহাস সম্পর্কে আমাদের দর্শকদের কিছু ধারণা দেন। এই যে মন্দির দেখছেন, এই মন্দির কাশীপুরের রাজার মন্দির। 2003-এ এই নন্দুয়াড়া রঘুনাথপুর চাঁদা আদায় করে এই মন্দির করেছে। আর এই সম্পূর্ণ সিঁড়ি আর এই হনুমান মন্দির আমাদের রঘুনাথপুরের জয় আগরওয়াল যে আছে উনি করে দিয়েছে। আর এখানে মেলা হচ্ছে 2006 থেকে শুরু হয়েছে মেলা। প্রথম মেলা শুরু করে এমপি বাসুদেব আচার্য, যে এখন মৃত্যু। আর এমনি মেলা চলছে, প্রত্যেক বছরই চলছে। আর সিঁড়ি আছে 503টি। 503টি। হ্যাঁ, আর রাস্তার প্রবলেম প্রচণ্ড আছে, পাবলিকের রাস্তা, কিন্তু পাবলিককে বলে রাস্তাটা খোলা হয়েছে, কিন্তু পারমানেন্ট রাস্তা হলে খুব ভালো হয়। তাইলে কি টুরিস্ট লোক আসতে পারবে, বড় গাড়ি আসতে পারবে। আর ইয়াতে সে গ্রাম হয়ে আসছে ছোট্ট গাড়ি, এটাও আমি রিকোয়েস্ট করছি। আচ্ছা, তো দাদা কিন্তু একটা খুব ভালো বিষয় তুলে ধরলেন, যা হলো এখানকার যোগাযোগ ব্যবস্থা। রঘুনাথপুরের পর নন্দুয়াড়া মোড় থেকে কিছুটা রাস্তা ভালো থাকলেও বাকি রাস্তা কিন্তু এখনো পর্যন্ত রয়েছে কাঁচা, যে কারণে বড় গাড়ি বা ছোট গাড়ি হোক আসতে কিন্তু এখানে খুবই অসুবিধা হয়। উনি এখানকার যারা বিভিন্ন পলিটিক্যাল ব্যক্তিগণ রয়েছেন ওনাদের কাছে রিকোয়েস্ট করছেন যদি এই প্লেসটির যোগাযোগ ব্যবস্থাটা ইন ফিউচার আরও বেশি ভালো করে তোলা যায়, তাহলে কিন্তু সাধারণ জনগণের জন্য তা কিন্তু অনেকটাই সুবিধাজনক হবে। দাদা কিন্তু খুব ভালো বলেছেন। একটু যদি আরও যদি কি এই যে পাহাড়টাকে সাজানো হয় তো খুব ভালো হয়। চারিদিকে গাছপালা, একটু রাস্তা, একটা বাচ্চাদের ছোট্ট পার্ক। এলে অনেকে যারা গ্রামের আমাদের আছে তাদের বাচ্চা খেলাবার জায়গা নাই, এই পাহাড়ের মধ্যে ছোট্ট থেকে বাচ্চাদের একটু পার্ক করা হয়, চারিদিকে ফুল বাগান করা হয়, একটু জলের ব্যবস্থা হয় ভালো। না, শুনেছি পাশে একটা ছোট পার্ক রয়েছে, ওলাও 10 টাকা করে টিকিট, পয়সা লাগে। আর এটা আচ্ছা। এইটা সরকার থেকে। আচ্ছা, মানে ছোট বাচ্চাদের জন্য এখানকার বাচ্চারা যখনই বেড়াতে আপনার আসবে। মনে করো এখানে বাড়ি, আপনি একটু বাচ্চাকে নিয়ে আর খেলালেন, ঘুরালেন, এমনি টাইপের, ঠিক। বিনা পয়সায়। ঠিক। আর শুনেছি এখানে পূর্বে নাকি ডাকাতদেরও উপদ্রব ছিল। ওটা অনেক দিন, ওটা মোটামুটি আজকে 300-400 বছর আগে। ওটা পুরানো, আমরাও শুনেছি বয়স্ক মানুষের কাছে, ওটা বহুত পুরানো, ওগুলা আগে আমরাও শুনেছি। আর জানি না, একটা তথ্য আমার কাছেও রয়েছে, যে তথ্যটা আমারই এখানের একজন স্যার রঘুনাথপুরের, যিনি হলেন দেবরাজ মিশ্র, উনি কিন্তু একটা তথ্য আমাকে একসময় দিয়েছিলেন, যা হলো পূর্বে নাকি এইখানে গুপ্তধন কিন্তু লুকানো আছে। কথিত আছে এখানে পাহাড়েরই কোনো এক গুহাতে কিন্তু রয়েছে গুপ্তধন। জানি না কথাটা কতটা সত্যি, কিন্তু এই রকম একটি তথ্য কিন্তু আমার কাছে রয়েছে। আর সেই স্যার কিন্তু খুব মানে শিওরলি এই কথাটি আমাকে বলেছিলেন।
কিন্তু এই গুপ্তধনের সন্ধান আজও পর্যন্ত মেলেনি। শুটিং অনেক হয়, যেমন সত্যজিৎ রায়ের শুটিং হয়েছিল এখানে 1969 সালে। আর হীরক রাজার দেশে। বাঁকুড়া আপনার প্রায় শুটিং হচ্ছে। শীতের টাইমটা একটু কম, কিন্তু বর্ষার টাইমটা বেশি হয়, কেন চারিদিকে সবুজ ঘাস জঙ্গল থাকে, তো শুটিংটা বেশি হয়। শীতের টাইমটা একটু কম হয়, শুটিং হয়। আর এখানে ফেমাস হয়েছে সত্যজিৎ রায়। হীরক রাজার দেশের শুটিং এখানেই হয়েছিল। ঠিক, উনি আরেকটা বিষয় কিন্তু খুব জরুরি ইনফরমেশন দিলেন, যেটা জেনে রাখা অবশ্যই দরকার। সেই সত্যজিৎ রায়ের ডিরেকশনে গড়ে ওঠা হীরক রাজার দেশে যে সিনেমাটি তৈরি হয়েছিল তার কিন্তু শুটিং এখানে হয়। এখানে যে দেখছেন এই চৌকাটা, হ্যাঁ, এটা ছোট্ট মন্দির ছিল এই মা চণ্ডীর ছোট্ট। আর এখানেও শুটিং হয়েছে, কিছু কিছু ওই পাহাড়ে শুটিং, কিছু ওই পাহাড়ে শুটিং, চারিদিকে শুটিং আছে। ঠিক। আর আর সেই আর্টিস্টগুলো এখন নাই আর। হ্যাঁ, সব তো উনি মারা গেছে। ওনার মতো আর্টিস্ট আর আবার কেউ বাংলাতে আর জন্মগ্রহণ এখনো পর্যন্ত আর করেনি। যে ঢোল বাজাতে ওর কি নাম বটে, ও নাই, ঠিক, কেউ নাই আর। ঠিক। আজকাল বহুত পুরানো আমলের। ঠিক। আর এই সময় আমারই ঠিক উল্টো দিকে কিছু কচি কাচাদের ভিড় হয়েছে। ওরা কিন্তু খুব লজ্জা পায়। যে মাত্র ওদের দিকে ক্যামেরা কিন্তু ঘুরেছে, সেই মাত্র ওরা কিন্তু মুখ ঘুরে নিয়েছে সাথে সাথে। হ্যাঁ, তো এখানে ফেমাস হচ্ছে, এখানে ফেমাস খাবার যেমন হচ্ছে পেয়ারা চাট। পেয়ারা চাট, পেয়ারা চাট যে খেয়েছে সে বুঝে গেছে, ফির আরেকবারে ফির আসবে। পেয়ারা চাট হচ্ছে। আর হচ্ছে শানু কুমার সব, আচ্ছা। 12 নম্বর ওয়ার্ডে বাড়ি। আচ্ছা। শানু কুমার সব নিচে। এই তো শানু কুমার। ও আচ্ছা, শানু কুমার। এই যে পেয়ারা চাট। এইটা হলো শানু কুমার। পেয়ারা চাট যদি খান 20 টাকা করে লাগে, দারুণ একদম রেডি করে দেবে একদম। তো যখনই আসবেন এখানে পেয়ারা চাট কিন্তু খেতে ভুলবেন না। পেয়ারা চাট। ঠিক আছে, ধন্যবাদ দাদা। এই মুহূর্তে ঘড়িতে বাজছে প্রায় 4:45। জাস্ট একটু আগে আমার ঠিক ডান হাতে হয়ে গেল সুন্দর একটা সূর্যাস্ত। এই জয়চণ্ডী পাহাড়ের ওপরে উঠে নিয়ে সূর্যাস্ত দেখার যে অনুভূতি, এই অনুভূতিটা কিন্তু আই করতে মিস করবেন না। জাস্ট অসম, খুবই সুন্দর। মন্দিরের ঠিক পিছনেই একটা ফাঁকা প্লেস রয়েছে, তো সেই প্লেসে বসে নিয়ে সেই সূর্যাস্ত আপনারা কিন্তু উপভোগ করতে পারেন। অসম্ভব অসম্ভব, জাস্ট ফাটাফাটি বলা যায়। শান্ত মন শান্ত করার ক্ষমতা রাখে সেই সূর্যাস্ত। আমি যেখান থেকে সূর্যাস্ত দেখলাম ঠিক তার পাশেই রয়েছে এই জলের কুণ্ডটি। বেশ কিছুদিন আগে পর্যন্ত এই কুণ্ডটিকে কিন্তু সীতা কুণ্ড, কখনো আরো অন্য অন্য নামে কিন্তু ডাকা হতো। পুজো অর্চনাও এই কুণ্ডটির কিন্তু করা হয়েছে, ছোট্ট একটা কুণ্ড। কিছুদিন তো এখানে জুতো পরেও প্রবেশ করতে অ্যালাউ করা হচ্ছিল না, কিন্তু এখন শূন্য, কিচ্ছু নেই। যাই হোক, পুজো করার কারণ বলি, এই কুণ্ডটি কিন্তু আপনারা গ্রীষ্মকালের সময়ও এসে নিয়ে দেখতে পারেন যে এর জল কিন্তু কখনো শুকায় না। এই যে জল আপনারা দেখতে পাচ্ছেন, এই জলের স্রোত কি তা কিন্তু কেউ জানে না। হতে পারে মেঘের জল, হতে পারে কুয়াশা বা যে জলীয় বাষ্প রয়েছে তা এই পাহাড়ের ওপর এসে পাহাড়ের গায়ে জমাট বেঁধে বেঁধে ওখানে গিয়ে জমা হয়। তো যাই কারণ হোক, প্রখর রোদের সময় অর্থাৎ গ্রীষ্মকালের সময়ও যদি আপনারা এই জয়চণ্ডী পাহাড়ের ওপরে আসেন, ওই কূপটা জল কিন্তু কখনো শুকোয় না। আর পাহাড়ের ওপর থেকে দূরের এই যে ক্ষেতগুলো দেখছেন, জাস্ট অসম লাগে। দূর দূর পর্যন্ত ছড়িয়ে আছে ফাঁকা ক্ষেত, কোনো মানবহীন একটি ছোট্ট পাহাড়ও দেখতে পাওয়া যাচ্ছে এখান থেকে। আর বর্ষার সময় যদি আসেন, এই ক্ষেতগুলোই হয়ে ওঠে শস্য শ্যামলা। আমি কিন্তু একবার পর্যটন উৎসবের সময় যখন এখানে এসেছিলাম, তখন পাশেরই ঠিক ওই পাহাড়ের চূড়াটা, ওর ওপরে কিন্তু চেপেছিলাম। সেই যে দেবরাজ স্যারের কথা উল্লেখ করলাম, সেই দেবরাজ স্যার কিন্তু আমাদের গাইড করে নিয়ে গিয়েছিলেন ওই পাহাড়ের চূড়াতে। আপনারাও চাইলে হাতে যদি সময় বেশি থাকে, আশেপাশের কয়েকটি চূড়া কিন্তু এক্সপ্লোর করে নিতেই পারেন। আর
এখন আমার ঠিক পেছনে যে চূড়াটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো এই জয়চণ্ডী পাহাড়ের যে শৃঙ্খলা রয়েছে সেটার সব থেকে উচ্চতম কিন্তু চূড়া। ওই চূড়াটি একদম খাড়া, চাপা কিন্তু খুবই মুশকিল। যদিও ওই চূড়াটিতে চাপার জন্য বিভিন্ন সময় বিভিন্ন রকম পাহাড়ে চাপার প্রশিক্ষণ শিবির খোলা হয়। আর কিছুদিন পর যখন জয়চণ্ডী পর্যটন উৎসব শুরু হবে তখন আপনারা দেখতে পারবেন যে ট্রেকিং শেখানোর মাধ্যমে, মানে বিভিন্ন এক্সপিরিয়েন্স ট্রেকিংয়ের যারা টিচার রয়েছেন তারা কিন্তু রোপের সাহায্যে নিয়ে এবং বিভিন্ন পাহাড়ে চাপার সামগ্রীর সাহায্যে বহু মানুষদের ওপরে পর্যন্ত কিন্তু নিয়ে যান। সেটার জন্য কিন্তু তাদের সাথে আগের থেকে যোগাযোগ রাখতে হবে। বিভিন্ন বাইরের থেকে টিম আসে ওই পাহাড়ের চূড়ায় চড়ার এক্সপিরিয়েন্স করতে। এখন যাই হোক, আর কিছুটা সময় এবার আমি নিজের সাথে কাটিয়ে এই পাহাড় থেকে কিন্তু পুরুলিয়ার উদ্দেশ্যে রওনা দেব। তাই ওই টাইমটা একটু নিজের সাথেই থাকতে চাই। তাই সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। তো এখানে এসে আমরা দেখতে পাচ্ছি এই দাদা কিন্তু খুব পরিশ্রম করে পুরো প্লেসটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কাজ করছেন। তো আমাদের প্রত্যেককে কিন্তু এর থেকে একটা শিক্ষা নেওয়া উচিত, যা হলো এইরকম একটা প্লেস যখনই ঘুরতে আসবেন আমি আপনাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব, কোনো রকম আবর্জনা, নোংরা, চিপসের প্যাকেট, প্লাস্টিক জলের বোতল বা কোনো কিছুর প্যাকেট বা নোংরা যেগুলো এখানের পরিবেশটাকে দূষিত করছে, এরকম জিনিস প্লিজ 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 কেউ এখানে কিন্তু ফেলবেন না। এত সুন্দর একটা জায়গা এইভাবে নোংরা হয়ে যাবে সেটা কিন্তু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। রিকোয়েস্ট করলাম অবশ্যই ঘুরতে আসুন, অবশ্যই জয়চণ্ডী পাহাড় দেখে যান, আর সাথে সাথে যা কিছু প্লাস্টিক থাকবে তা যথাস্থানে যেসব ডাস্টবিনগুলো করা রয়েছে সেসব ডাস্টবিনে কিন্তু ফেলবেন। তো বন্ধুরা, এখন আমি রয়েছি রঘুনাথপুরের একটি পেট্রোল পাম্পে, গাড়ির ফুয়েলিং করে নিচ্ছি। আর ঘড়িতে বাজছে এখন 7টা। আমি এরপর কিন্তু রঘুনাথপুর ছেড়ে বেরিয়ে যাব পুরুলিয়ার উদ্দেশ্যে। তাই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি একটি লাইক করে আমার এই ধরনের ভিডিওগুলোকে আপনারা সাপোর্ট করবেন। আর ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকবেন। Life changes, just open the door. One thing's certain, I'll always be yours.